নমস্কার। জীবন স্মৃতি থেকে আজকে যে পর্বটি পড়ব সেটির নাম ভগ্ন হৃদয়। ভগ্ন হৃদয় পর্বটিতে ঘটনাবলীর থেকেও বিশ্লেষণাত্মক কিছু কথাবার্তা আছে, চিন্তা, ভাব এবং সেই সময়ে বিলাতে থাকা এবং বিলাত থেকে প্রত্যাবর্তনকালীন সময়ের কবির হৃদয়ে যে কিছু ভাবনা চিন্তা এবং তার যে কিছু ফসল, সেগুলোর উপর তার কিছু বিশ্লেষণাত্মক কথাবার্তা এগুলো রয়েছে, যে কথাবার্তাগুলো অ্যাকচুয়ালি তিনি পরবর্তীকালে ভেবেছেন, সেই সময়ে ভাবেননি। যে সময়ের জীবন স্মৃতি তিনি লিখছেন সেই সময়ের ভাবনা নয় বলে আমার এটাকে পড়ে মনে হয়েছে। তো যাই হোক, আমরা এখন এটা পড়ব, দেখা যাক এখানে কবি কি বলতে চাইছেন। বিলাতে আর একটি কাব্যের পত্তন হইয়াছিল, কতকটা ফিরিবার পথে, কতকটা দেশে ফিরিয়া আসিয়া ইহা সমাধা করি। একটা নতুন কবিতা লেখার একটা পর্ব, একটা ফেজ বা একটা কাব্যগ্রন্থ, সেটা তিনি লেখা শুরু করেছিলেন বিলাতে বসে, আসার পথে লিখেছেন এবং দেশে ফিরে এসে সেটা সমাধা করেছেন। ভগ্ন হৃদয় নামে ইহা ছাপানো হইয়াছিল। তখন মনে হইয়াছিল লেখাটা খুব ভালো হইয়াছে। লেখকের পক্ষে এরূপ মনে হওয়া অসামান্য নহে, কিন্তু তখনকার পাঠকদের কাছেও এ লেখাটা সম্পূর্ণ অনাদৃত হয় নাই। মনে আছে, এই লেখা বাহির হইবার কিছুকাল পরে কলিকাতায় ত্রিপুরার স্বর্গীয় মহারাজ বীরচন্দ্র মাণিক্যের মন্ত্রী আমার সহিত দেখা করিতে আসেন। কাব্যটি মহারাজের ভালো লাগিয়াছে এবং কবির সাহিত্য সাধনার সফলতা সম্বন্ধে তিনি উচ্চ আশা পোষণ করেন। কেবল এই কথাটি জানাইবার জন্য তিনি তাহার অমাত্যকে পাঠাইয়া দিয়াছিলেন। এটা একজন কৈশোরোত্তীর্ণ, যৌবনে পদার্পণ করতে যাচ্ছেন এমন একজন কবির প্রথম জীবনের কবিতা, এবং যেটাকে তিনি নিজেই পরবর্তীকালে বলছেন যে সেটা তেমন ভালো লেখা হয়নি বলে নিজেই সমালোচনা করছেন। যদিচ লেখাকালীন সময়ে তাঁর ভালো লেগেছিল, অন্যান্য লেখকদের, স্রষ্টাদের যেমন হয়ে থাকে সেরকমই। তো সেই লেখাটা পড়ে মুগ্ধ হয়ে ত্রিপুরার রাজা, অন্য কোনো মানুষ নয়, একজন রাজা, তিনি মুগ্ধ হন এবং মুগ্ধ হয়ে তিনি তার মন্ত্রীকে সেই মুগ্ধতা জানাবার জন্যে পাঠিয়েছিলেন। এইটা একটা এটাকে শুধু প্রাপ্য বলা যায় না, এটাকে একটা অতিরিক্ত প্রাপ্তি বলা যায়, মাত্রাতিরিক্ত প্রাপ্তি বলা যায়। কারণ একালে আমাদের সময় আমরা জন্ম থেকেই যেটা দেখে আসছি, মানুষ হিসাবে জন্ম থেকে যখন থেকে আমাদের চেতনাকে আমরা চিনতে শিখি, অ্যাপারেন্টলি তথাকথিতভাবে আমরা যখন চিনতে শিখি আমাদের চেতনাকে, জানি না সঠিক করে এখনও চেতনাকে চিনতে পেরেছি কিনা, হয়তো পারিনি, হয়তো কোনো দিন পারবো না, কিন্তু যখনকার ঘটনা এখনো পর্যন্ত আমাদের মনে পড়ে, আমাদের জীবনের যখনকার ঘটনা, সেই সময় কাল থেকে আজ পর্যন্ত আমরা এরকম নিরপেক্ষ মুগ্ধতা দেখি নাই, বা আমাদের জীবনে এই জাতীয় নিরপেক্ষ মুগ্ধতা প্রাপ্তির কোনো অভিজ্ঞতা ঘটেনি, আজও ঘটছে না, আশা করি না ভবিষ্যতেও কোনো দিন ঘটবে। এটুকুই আমার বক্তব্য ছিল। আবার আমরা ফিরে আসছি পাঠে। আমার এই 18 বছর বয়সের কবিতা সম্বন্ধে
আমার 30 বছর বয়সের একটি পত্রে যাহা লিখিয়াছিলাম এখানে উদ্ধৃত করি। 18 বছরের লেখা ওই ভগ্ন হৃদয় কাব্যটির সম্পর্কে তিনি 30 বছর বয়সে এসে নিজেই কিছু মতামত লিখেছিলেন। সেটা কেমন? ভগ্ন হৃদয় যখন লিখিতে আরম্ভ করেছিলাম তখন আমার বয়স 18। বাল্যও নয়, যৌবনও নয়। বয়সটা এমন একটা সন্ধিস্থলে যেখান থেকে সত্যের আলোক স্পষ্ট পাওয়ার সুবিধা নেই। একটু একটু আভাস পাওয়া যায় এবং খানিকটা ছায়া। এই সময়ে সন্ধ্যাবেলাকার ছায়ার মতো কল্পনাটা অত্যন্ত দীর্ঘ এবং অপরিস্ফুট হয়ে থাকে। সত্যকার পৃথিবী একটি আজগুবি পৃথিবী হয়ে ওঠে। মজা এই, তখন আমারই বয়স 18 ছিল তা নয়, আমার আশেপাশের সকলের বয়স যেন 18 ছিল। এই যেন কথাটার উপর গুরুত্ব দিতে হবে। অর্থাৎ সকলের বয়স হয়তো তার মতো 18 বছর বয়স্ক অন্যান্যরা অনেকে ছিলেন, কিন্তু বাকি সকলের কথা যখন বলছেন তখন তার সকলে 18 ছিলেন না, কিন্তু যেন 18 ছিলেন। অর্থাৎ তাদের মন মানসিকতা, চিন্তার গভীরতা, ভাবের গভীরতা, ভাবের বিস্তৃতি, ব্যাপকতা, শিক্ষার বোধ, শিক্ষার স্ফুরণ, শিক্ষার প্রকাশ ইত্যাদি দিক দিয়ে তারাও যেন 18-র মতোই ছিলেন। এটাই বলতে চেয়েছেন কবি বলে আমার মনে হচ্ছে। একটু একটু আভাস পাওয়া যায়, আবার খানিকটা ছায়া। এমন একটা বয়স হচ্ছে এই 18 বছরটা। এই সময়ে সন্ধেবেলাকার ছায়ার মতো কল্পনাটা অত্যন্ত দীর্ঘ এবং অপরিস্ফুট হয়ে থাকে। সত্যকার পৃথিবী একটি আজগবি পৃথিবী হয়ে ওঠে। মজাই, তখন আমারই বয়স 18 ছিল তা নয়, আমার আশেপাশের সকলের বয়স যেন 18 ছিল। এই অংশটা আমি এই জন্য দ্বিতীয়বার পড়লাম বুঝে ওঠার জন্য। এই পুরো পর্বটাই, এই ভগ্ন হৃদয় পর্বটাই একটু কিন্তু অধিক মনোনিবেশ দাবি করে। আমরা সকলে মিলেই একটা বস্তুহীন ভিত্তিহীন কল্পনালোকে বাস করতাম। বস্তুহীন ভিত্তিহীন সেই কল্পনালোকের খুব তীব্র সুখ দুঃখ স্বপ্নের সুখ দুঃখের মতো। কল্পনালোকের খুব তীব্র সুখ দুঃখ, কল্পনার লোকে আমি যে সুখ দুঃখটা অনুভব করছি সেটা স্বপ্নের সুখ দুঃখের মতো। অর্থাৎ তার পরিমাণ ওজন করার মতো সত্য পদার্থ ছিল না, কেবল নিজের মনটাই ছিল। তাই আপন মনে তিল তাল হয়ে উঠত। বাস্তবের কোষ্ঠী পাথরে যাচাই করে নেবার কোনো সুযোগ ছিল না। স্বপ্নই হোক আর কল্পনাই হোক। আমার 15-16 হইতে আরম্ভ করিয়া 22-23 বছর পর্যন্ত এই যে একটা সময় গিয়াছে, ইহা একটা অত্যন্ত অব্যবস্থার কাল ছিল। যে যুগে পৃথিবীতে জলস্থলের বিভাগ ভালো করিয়া হইয়া যায় নাই, তখনকার সেই প্রথম পঙ্কস্তরের উপর বৃহদায়তন অদ্ভুত আকার উভচর জন্তু সকল আদিকালের শাখা সম্পদহীন অরণ্যের মঞ্চে সঞ্চরণ করিয়া ফিরিত। অপরিণত মনের প্রদোষালোকে আবেগগুলো সেইরূপ পরিমাণ বহির্ভূত অদ্ভুত মূর্তি ধারণ করিয়া একটা নামহীন পথহীন অন্তহীন অরণ্যের ছায়ার মধ্যে ঘুরিয়া বেড়াইত। পরিমাণ বহির্ভূত অদ্ভুত মূর্তি, কল্পনাটা এমন একটা চেহারা ধারণ করত। পরিমাণ বহির্ভূত অদ্ভুত মূর্তি, এবং তার নাম ছিল না, তার কোনো নির্দিষ্ট পথ ছিল না, তার যাত্রার কোনো অন্তও ছিল না। তাহারা আপনাকেও জানে না, বাহিরের আপনার লক্ষ্যকেও জানে না। তাহারা নিজেকে কিছুই জানে না বলিয়া পদে পদে আর একটা কিছুকে নকল করিতে থাকে। অসত্য সত্যের অভাবকে অসংযমের দ্বারা পূরণ করিতে চেষ্টা করে। জীবনের সেই একটা অকৃতার্থ
অবস্থায় যখন অন্তর্নিহিত শক্তিগুলা বাহির হইবার জন্য ঠেলাঠেলি করিতেছে, যখন সত্য তাহাদের লক্ষ্যগোচর ও আয়ত্তগম্য হয় নাই, তখন আতিশয্যের দ্বারাই সে আপনাকে ঘোষণা করিবার চেষ্টা করিয়াছিল। শিশুদের দাঁত যখন উঠিবার চেষ্টা করিতেছে, তখন সেই অনুদ্গত দাঁতগুলি শরীরের মধ্যে জ্বরের দাহ আনয়ন করে। সেই উত্তেজনার সার্থকতা ততক্ষণ কিছুই নাই, যতক্ষণ পর্যন্ত দাঁতগুলা বাহির হইয়া বাহিরের খাদ্য পদার্থকে অন্তরস্থ করিবার সহায়তা না করে। মনের আবেগগুলাও সেই দশা। যতক্ষণ পর্যন্ত বাহিরের সঙ্গে তাহারা আপন সত্য সম্বন্ধ স্থাপন না করে, ততক্ষণ তাহারা ব্যাধির মতো মনকে পীড়া দেয়। অর্থাৎ আমাদের কল্পনা লোক বা স্বপ্ন লোক যখন রূঢ় বাস্তবতার সঙ্গে লড়াই করে সম্মুখীন হয়ে অভিজ্ঞতা অর্জন যতক্ষণ না করছে, ততক্ষণ সে একটা কিম্ভূত কিমাকার আকার নিয়ে আমাদের মনের মধ্যে বিচরণ করতে থাকে। তখনকার অভিজ্ঞতা হইতে যে শিক্ষাটা লাভ করিয়াছি, সেটা সকল নীতিশাস্ত্রেই লেখে, কিন্তু তাই বলিয়া সেটা অবজ্ঞার যোগ্য নহে। আমাদের প্রবৃত্তিগুলাকে যাহা কিছুই নিজেদের মধ্যে ঠেলিয়া রাখে, সম্পূর্ণ বাহির হতে দেয় না, তাহাই জীবনকে বিষাক্ত করিয়া তোলে। স্বার্থ আমাদের প্রবৃত্তিগুলিকে শেষ পরিণাম পর্যন্ত যাইতে দেয় না, তাহাকে পুরাপুরি ছাড়িয়া দিতে চায় না। এই জন্য সকল প্রকার আঘাত, আতিশয্য, অসত্য স্বার্থ সাধনের সাথের সাথী। মঙ্গল কর্মে যখন তাহারা একেবারে মুক্তি লাভ করে, তখনই তাহাদের বিকার ঘুচিয়া যায়, তখনই তাহারা স্বাভাবিক হইয়া ওঠে। আমাদের প্রবৃত্তির সত্য পরিণাম সেইখানে, আনন্দেরও পথ সেই দিকে। নিজের মনের এই যে অপরিণতির কথা বলিলাম, ইহার সঙ্গে তখনকার কালের শিক্ষা ও দৃষ্টান্ত যোগ দিয়াছিল। সেই সময়ে তিনি বা তাঁরা যে সমস্ত শিক্ষা এবং দৃষ্টান্ত স্বরূপ ঘটনা, দৃষ্টান্ত স্বরূপ চরিত্র, দৃষ্টান্ত স্বরূপ লেখা ইত্যাদি, সেইগুলো তাঁদের এই যে অপরিণতির জন্য খানিকটা দায়ী ছিল, সে কথাই তিনি বলছেন। সেই কালটার বেগ এখনই যে চলিয়া গিয়াছে, তাহাও নিশ্চয় বলিতে পারি না। যে সময়টার কথা বলিতেছি, তখনকার দিকে তাকাইলে মনে পড়ে, ইংরেজি সাহিত্য হইতে আমরা যে পরিমাণে মাদক পাইয়াছি, সেই পরিমাণে খাদ্য পাই নাই। খুব গুরুত্বপূর্ণ লাইন। সেই সময়টার কথা বলিতেছি, তখনকার দিনে তাকাইলে মনে পড়ে, ইংরেজি সাহিত্য হইতে আমরা যে পরিমাণ মাদক পাইয়াছি, সে পরিমাণে খাদ্য পাই নাই। তখনকার দিনে আমাদের সাহিত্য দেবতা ছিলেন শেক্সপিয়ার, মিল্টন ও বায়রন। ইহাদের লেখার ভিতরকার যে জিনিসটা আমাদিগকে খুব করিয়া নাড়া দিয়াছে, সেটা হৃদয়াবেগের প্রবলতা, হৃদয়ের প্রবলতাকেই নাড়া দিয়েছিল। এই হৃদয়াবেগের প্রবলতাটা ইংরেজদের লোক ব্যবহারে চাপা থাকে, কিন্তু তাহার সাহিত্যে ইহার আধিপত্য যেন সেই পরিমাণেই বেশি। ইংরেজদের ব্যবহারিক জীবনে এই হৃদয় আবেগ দেখা যায় না, অথচ তাদের সাহিত্যের মধ্যে প্রকট পরিমাণে দেখা গিয়েছে বলে কবির অভিমত। হৃদয়াবেগকে একান্ত আতিশয্যে লইয়া গিয়া তাহাকে একটা বিষম অগ্নিকাণ্ডে শেষ করা এই সাহিত্যের একটা বিশেষ স্বভাব। অন্তত সেই দুর্দাম উদ্দীপনাকেই আমরা ইংরেজি সাহিত্যের সার বলিয়া গ্রহণ করিয়াছিলাম। আমাদের বাল্য বয়সের সাহিত্য দীক্ষাদাতা অক্ষয় চৌধুরী মহাশয় যখন বিভোর হইয়া ইংরেজি কাব্য আওড়াইতেন, তখন সেই আবৃত্তির মধ্যে একটা তীব্র নেশার ভাব ছিল। রোমিও জুলিয়েটের প্রেমোন্মাদ, লিয়রের অক্ষম পরিতাপের বিক্ষোভ, ওথেলোর ঈর্ষানলের প্রদাহ, এই সমস্তরেরই মধ্যে যে একটা প্রবল অতিশয়তা আছে,
তাহাই তাহাদের মনের মধ্যে উত্তেজনার সঞ্চার করিত। কথা প্রসঙ্গে বলে রাখি, আমিও এই সাধারণ মানুষরা যে ধরনের কবিতা পছন্দ করেন, আমাদের বাচিক শিল্পীরা যে ধরনের কবিতা পরিবেশন করেন, এবং শ্রোতা, পাঠকদের কথা বলছি না, শ্রোতারা যে ধরনের কবিতায় বিমোহিত হইয়া যান, তারা যে ধরনের কবিতাকে কবিতা বলে মনে করেন, হইয়া যানটা আমার হয়ে গেল এই কারণে যে আমি সাধু ভাষায় পড়ছি, তো সাধু ভাষায় পড়তে পড়তে আমার মুখের, আমি যখন নিজের কথাটা বলতে যাচ্ছি তখন ওই মুদ্রা দোষটা এসে যাচ্ছে। তো এইটা, এই যে হৃদয়াবেগকে অবলম্বন করে লেখা, মুখ্যত হৃদয়াবেগ, সেখানে বাস্তবতা নেই, সংযম নেই, সেই ধরনের লেখাকেই আমাদের বাচিক শিল্পীরা পরিবেশন করেন, এবং যারা সেটাকে শোনেন, যারা সেটাতে বিমোহিত হন, তারা সেগুলোকেই লেখা বলে, সেগুলোকেই কবিতা বলে মনে করেন। অন্য কিছুকে তারা কবিতার বা সাহিত্যের মর্যাদা দিতে কুণ্ঠাবোধ করেন। আবার পড়ছি, আমাদের সমাজ, আমাদের ছোট ছোট কর্মক্ষেত্র এমন সকল নিতান্ত একঘেয়ে বেড়ার মধ্যে ঘেরা যে সেখানে হৃদয়ের ঝড় ঝাপট প্রবেশ করিতেই পায় না। সমস্তই যতদূর সম্ভব ঠান্ডা এবং চুপচাপ। এই জন্যই ইংরেজি সাহিত্যে হৃদয়াবেগের এই বেগ এবং রুদ্রতা আমাদিগকে এমন একটি প্রাণের আঘাত দিয়াছিল, যা আমাদের হৃদয়ে স্বভাবতই প্রার্থনা করে। আমরা লক্ষণের গণ্ডির মধ্যে বসবাস করি, হৃদয়ের কথা আমরা এখানে বলতে পারি না, হৃদয়ের কথা বলিতে ব্যাকুল হইলেও আমরা বলিতে পারি না, কারণ আমাদের বলার কোনো সুযোগ নেই, আমরা লক্ষণের গণ্ডির মধ্যে বসবাস করি। আর সেই জন্যই ইংরেজি সাহিত্য তৎকালীন দিনে যারা লেখাপড়া শিখেছিলেন, গুটি কয়েক, সমাজের গুটি কয়েক মাত্র লোক, তাদেরকে প্রবলভাবে নাড়া দিয়েছিল। সাহিত্যকলার সৌন্দর্য আমাদিগকে যে সুখ দেয়, ইহা যে সুখ নহে, ইহা অত্যন্ত স্থিরত্বের মধ্যে খুব একটা আন্দোলন আনিমার সুখ। তাহাতে যদি তলার সমস্ত পাঁক উঠিয়া পড়ে, তবে সেও শিকার। ইউরোপে যখন একদিন মানুষের হৃদয় প্রবৃত্তিকে অত্যন্ত সংযত ও পীড়িত করিবার দিন ঘুচিয়া গিয়া তাহার প্রবল প্রতিক্রিয়া স্বরূপে রেনেসাঁসের যুগ আসিয়াছিল, শেক্সপিয়রের সমসাময়িক কালের নাট্যসাহিত্য সেই বিপ্লবের দিনেরই নৃত্যলীলা। এ সাহিত্যে ভালো মন্দ, সুন্দর অসুন্দরের বিচারই মুখ্য ছিল না। মানুষ আপনার হৃদয় প্রকৃতিকে তাহার অন্তঃপুরের সমস্ত বাধা মুক্ত করিয়া দিয়া তাহারই উদ্দাম শক্তির যেন চরম মূর্তি দেখিতে চাহিয়াছিল। এই জন্যই এই সাহিত্যে প্রকাশের অত্যন্ত তীব্রতা, প্রাচুর্য ও অসংযম দেখিতে পাওয়া যায়। ইউরোপীয় সমাজের সেই হোলি খেলার মাতামাতির সুর আমাদের এই অত্যন্ত শিষ্ট সমাজে প্রবেশ করিয়া হঠাৎ আমাদিগকে ঘুম ভাঙাইয়া চঞ্চল করিয়া তুলিয়াছিল। হৃদয় যেখানে কেবলই আচারের ঢাকার মধ্যে চাপা থাকিয়া আপনার পরিপূর্ণ দিবার অবকাশ পায় না, সেখানে স্বাধীন ও সজীব হৃদয়ের অবাধ লীলার দীপক রাগিণীতে আমাদের চমক লাগিয়া গিয়াছিল। ইংরেজি সাহিত্যে আর একদিন যখন পোপের কালের ঢিমে তেতালা বন্ধ হইয়া ফরাসি বিপ্লব নৃত্যের ঝাঁপতালের পালা আরম্ভ হইল, বায়রন সেই সময়কার কবি। তাহার কাব্যেও সেই হৃদয়াবেগের উদ্দামতা আমাদের এই ভালো মানুষ সমাজের ঘোমটা পড়া হৃদয়টিকে, এই কোণে বউকে উতলা করিয়া তুলিয়াছিল। তাই ইংরেজি সাহিত্যালোচনার সেই চঞ্চলতাটা আমাদের দেশের শিক্ষিত যুবকদের মধ্যে বিশেষভাবে প্রকাশ পাইয়াছিল। সেই চঞ্চলতার ঢেউটাই বাল্যকালে আমাদিগকে চারিদিক হইতে আঘাত করিয়াছে। সেই প্রথম জাগরণের দিন সংযমের দিন নহে, তাহা উত্তেজনারই দিন। অথচ ইউরোপের সঙ্গে আমাদের অবস্থার খুব একটা প্রভেদ ছিল। ইউরোপীয় চিত্তের এই চাঞ্চল্য, এই নিয়মবন্ধনের বিরুদ্ধে বিদ্রোহ,
সেখানকার ইতিহাস হইতেই সাহিত্যে প্রতিফলিত হইয়াছিল। তাহার অন্তরে বাহিরে একটা মিল ছিল। সেখানে সত্যই ঝড় উঠিয়াছিল বলিয়া ঝড়ের গর্জন শোনা গিয়াছিল। আমাদের সমাজে যে অল্প একটু হাওয়া দিয়াছিল, তাহার সত্য সুরটি মর্মর ধ্বনির উপরে চড়িতে চায় না। কিন্তু সেটুকুতে তো আমাদের মন তৃপ্তি মানিতেছিল না। এই জন্যই আমরা ঝড়ের ডাকের নকল করিতে গিয়া নিজের প্রতি জবরদস্তি করিয়া অতিশয়োক্তির দিকে যাইতেছিলাম। অর্থাৎ আমরা যে নকল একটা বিপ্লবের চেষ্টা করছিলাম, রবীন্দ্রনাথের যুগেই এ কথা তিনি বলছেন। তাহলে আরও পরবর্তীকালে আরও যে সমস্ত বিপ্লব সংগ্রাম হয়েছে ওই বিদেশের নকল করে করে, সেগুলো তিনি তো স্বচক্ষে দেখে যাননি। এখনও সেই ঝোঁকটা কাটিয়াছে বলিয়া মনে হয় না। সহজে কাটিবে না তাহার প্রধান কারণ ইংরেজি সাহিত্যে শিল্পকলার সংযম এখনও আসে নাই। এখনও সেখানে বেশি করিয়া বলা ও তীব্র করিয়া প্রকাশ করার প্রাদুর্ভাব সর্বত্রই। আমাদের দেশেও এখনও দেখা যাচ্ছে যে যারা বেশি করে বলেন এবং তীব্র করে প্রকাশ করার চেষ্টা করেন, তাদের সেই উগ্রতা প্রতি মানুষ বিশেষত আকৃষ্ট হয়। এটা আমার কথা বললাম। হৃদয়াবেগ সাহিত্যের একটা উপকরণ মাত্র, তাহা যে লক্ষ্য নহে। হৃদয়াবেগ সাহিত্যের একটা উপকরণ মাত্র, তাহা যে লক্ষ্য নহে। সাহিত্যের লক্ষ্যই পরিপূর্ণতার সৌন্দর্য। সুতরাং সংযম ও সরলতা এ কথাটা এখনও ইংরেজি সাহিত্যে সম্পূর্ণরূপে স্বীকৃত হয় নাই। তিনি তাঁর সময়ে একথা বলছেন। আমাদের মন শিশুকাল হইতে মৃত্যুকাল পর্যন্ত কেবলমাত্র এই ইংরেজি সাহিত্যেই গড়িয়া উঠিতেছে। ইউরোপের যে সকল প্রাচীন ও আধুনিক সাহিত্যে সাহিত্যকলার মর্যাদা সংযমের সাধনায় পরিস্ফুট হইয়া উঠিয়াছে, সে সাহিত্যগুলোই আমাদের শিক্ষার অঙ্গ নহে। এই জন্যই সাহিত্য রচনার রীতি ও লক্ষণটি এখনও আমরা ভালো করিয়া ধরিতে পারিয়াছি বলিয়া মনে হয় না। ইউরোপের অন্যান্য ভাষা, অন্যান্য দেশে সাহিত্যে যে সংযম পালন করা হচ্ছে, সেটা তখন আমাদের দেশের কতিপয় শিক্ষিত এবং যারা সাহিত্য চর্চা করতে এসছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে না। কারণ আমাদের দেশের ওই শিক্ষিত সম্প্রদায় ইংরেজি সাহিত্যের দ্বারাই শিক্ষিত। ইউরোপের অন্যান্য যে ভাষা, অন্যান্য যে সাহিত্য, অন্যান্য যে সংস্কৃতি, তাদের সঙ্গে তারা পরিচিত ছিলেন না। তখনকার কালের ইংরেজি সাহিত্য শিক্ষার তীব্র উত্তেজনাকে যিনি আমাদের কাছে মূর্তিমান করিয়া তুলিয়াছিলেন, তিনি হৃদয়েরই উপাসক ছিলেন। সত্যকে যে সমগ্রভাবে উপলব্ধি করিতে হইবে তাহা নয়, তাহাকে হৃদয় দিয়া অনুভব করিলেই যেন তাহার সার্থকতা হইল, এইরূপ তাহার মনের ভাব ছিল। জ্ঞানের দিক দিয়া ধর্মে তাহার কোনো আস্থাই ছিল না। অথচ শ্যামা বিষয়ক গান করিতে তাহার দুই চক্ষু দিয়া জল পড়িত। স্থলে কোনো সত্য বস্তু তাহার পক্ষে আবশ্যক ছিল না। যে কোনো কল্পনায় হৃদয়াবেগকে উত্তেজিত করিতে পারে, তাহাকেই তিনি সত্যের মতো ব্যবহার করিতে চাইতেন। সত্য উপলব্ধির প্রয়োজন অপেক্ষা হৃদয়ানুভূতির প্রয়োজন প্রবল হওয়াতেই যাহাতে সেই প্রয়োজন মেটে তাহা স্থূল হইলেও তাহাকে গ্রহণ করিতে তাহার বাধা ছিল না। তখনকার কালের ইউরোপীয় সাহিত্যে নাস্তিকতার প্রভাবই প্রবল। তখন বেন্থাম, মিল ও পোঁতের আধিপত্য। তাহাদের এই যুক্তি লইয়া আমাদের যুবকরা তখন তর্ক করিতেছিলেন। ইউরোপের এই মিলের যুগ ইতিহাসের একটি স্বাভাবিক পর্যায়। ইউরোপের ক্ষেত্রে এটা স্বাভাবিক পর্যায়, আমাদের দেশে কিন্তু নয়। মানুষের চিত্তের আবর্জনা দূর করিয়া দিবার জন্য স্বভাবের চেষ্টারূপেই এই ভাঙিবার ও সরাইবার প্রলয় শক্তি কিছুদিনের জন্য উদ্যত হইয়া উঠিয়াছিল। কিন্তু আমাদের দেশে ইহা আমাদের পড়িয়া পাওয়া জিনিস।
ইহাকে আমরা সত্যরূপে খাটাইবার জন্য ব্যবহার করি নাই। ইহাকে আমরা শুদ্ধমাত্র একটা মানসিক বিদ্রোহের উত্তেজনা রূপে ব্যবহার করিয়াছি। নাস্তিকতা আমাদের দেশে একটা নেশা ছিল। এই জন্য তখন আমরা দুই দল মানুষ দেখিয়াছি। একদল ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাসকে যুক্তি অস্ত্রে ছিন্ন ভিন্ন করিবার জন্য সর্বদাই গায়ে পড়িয়া তর্ক করিতেন। পাখি শিকারে শিকারীর যেমন আমোদ, গাছের উপরে বা তলায় একটা সজীব প্রাণী দেখিলেই তখনই তাহাকে নিকাশ করিয়া ফেলিবার জন্য শিকারীর হাত যেমন নিষ্পিস করিতে থাকে, তেমনি যেখানে তাহারা দেখিতেন কোনো নিরীহ বিশ্বাস কোথাও কোনো বিপদের আশঙ্কা না করিয়া আরামে বসিয়া আছে, তখনই তাহাকে পারিয়া ফেলিবার জন্য তাহাদের উত্তেজনা জন্মিত। মানে যে কোনো রকম যেন তেন প্রকারেণ নাস্তিকতাকে প্রতিষ্ঠিত করার একটা আকুল প্রয়াস তাদের মধ্যে দেখা যেত। অল্পকালের জন্য আমাদের একজন মাস্টার ছিলেন, তাহার এই আমোদ ছিল। আমি তখন নিতান্ত বালক ছিলাম, কিন্তু আমাকেও তিনি ছাড়িতেন না। অথচ তাহার বিদ্যা সামান্যই ছিল। তিনি যে সত্যানুসন্ধানের উৎসাহে সকল মতামত আলোচনা করিয়া একটা পন্থা গ্রহণ করিয়াছিলেন তাহাও নহে। তিনি আর একজন ব্যক্তির মুখ হইতে তর্কগুলি সংগ্রহ করিয়াছিলেন। এটাই আমাদের দেশের রোগ। আমরা অন্যের বিদ্যায় বিদ্যার্জন করে থাকি, বিদ্যমান হয়ে থাকি। আমরা অন্যের শিক্ষায় শিক্ষিত হয়ে থাকি। আমরা নিজে উপলব্ধি করি না, আমরা নিজের ভেতর থেকে শিক্ষা অর্জন করার চেষ্টা করি না। আমি প্রাণপণে তাহার সঙ্গে লড়াই করিতাম, কিন্তু আমি তাহার নিতান্ত অসমকক্ষ প্রতিপক্ষ ছিলাম বলিয়া আমাকে প্রায়ই বড় দুঃখ পাইতে হইত। এক একদিন এত রাগ হইত যে কাঁদিতে ইচ্ছা করিত। এটা ছিল একদল মানুষ যারা ইচ্ছে করে প্রবলভাবে নাস্তিকতা প্রতিষ্ঠার একটা আপ্রাণ চেষ্টা করত। তারা মনে প্রাণে কতটা বিশ্বাস করত, যুক্তি দিয়ে তারা কতটা ভাবত, তারা নিজেরা চারিত্রিকভাবে সেটার প্রতি কতটা প্রতিষ্ঠিত ছিল, সেটা না জেনে না ভেবেই, পরীক্ষিত না হয়েই তারা এটা করত। আর একদল ছিলেন, তাহারা ধর্মকে বিশ্বাস করিতেন না, সম্ভোগ করিতেন। এটা তো বরাবরই দেখা যায়, এখনো দেখা যায়। ধর্মকে বিশ্বাস করে না, কিন্তু ধর্মকে সম্ভোগ করে। ধর্মকে কেন্দ্র করে তারা বিবিধ ক্ষেত্রে বিভিন্ন রকমের আয় উপার্জন করে থাকেন, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আদায় করে থাকেন। এখনো চলছে আমাদের দেশে, আমাদের রাজনীতিতে, আমাদের সামগ্রিক দেশের রাজনীতিতে। এই জন্যে ধর্মকে উপলব্ধি করিয়া যত কলা কৌশল, যত প্রকার শব্দ গন্ধ রূপ রসের আয়োজন আছে, তাহাকে ভোগীর মতো আশ্রয় করিয়া তাহারা আবিষ্ট হইয়া থাকিতে ভালোবাসিতেন। ভক্তিই তাহাদের বিলাস। এই ভক্তিটা আসলে তাদের বিলাসিতা। এই উভয় দলই সংশয়াবাদ ও নাস্তিকতা সত্য সন্ধানের তপস্যাজাত ছিল না, তাহা প্রধানত আবেগের উত্তেজনা ছিল। এই দুই দলের মানুষের মধ্যে বিশেষ কিছু একটা তফাৎ ছিল না বলে রবীন্দ্রনাথ মনে করতেন। যদিও এই ধর্মবিদ্রোহ আমাকে পীড়া দিত, তথাপি ইহা যে আমাকে একেবারে অধিকার করে নাই তাহা নহে। অর্থাৎ এটা একটা রোগ। অতএব সেই বয়সে তিনিও সেই রোগ থেকে মুক্ত সম্পূর্ণ ছিলেন না, সেটা তিনি স্বীকার করছেন। যৌবনের প্রারম্ভে বুদ্ধির ঔদ্ধত্যের সঙ্গে এই বিদ্রোহিতা আমার মনেও যোগ দিয়াছিল। আমাদের পরিবারে যে ধর্মসাধনা ছিল, আমার সঙ্গে তাহার কোনো সংস্রব ছিল না। আমি তাহাকে গ্রহণ করি নাই। আমি কেবল আমার হৃদয়াবেগের চুলাতে হাপড় করিয়া করিয়া মস্ত একটা আগুন জ্বালাইতেছিলাম। সে কেবলই অগ্নিপূজা, সে কেবলই আহুতি দিয়া শিখাকেই বাড়াইয়া তোলা। তাহার আর কোনো লক্ষ্য ছিল না। ইহার কোনো লক্ষ্য নাই বলিয়াই ইহার কোনো পরিমাণ নাই। ইহাকে যত বাড়ানো যায় তত বাড়ানোই চলে।
যেমন ধর্ম সম্বন্ধে তেমনি নিজের হৃদয়াবেগ সম্বন্ধেও কোনো সত্য থাকিবার কোনো প্রয়োজন ছিল না, উত্তেজনা থাকিলেই যথেষ্ট হতো। নিজের হৃদয়ের যে আবেগ তার কতটা যুক্তিযুক্ততা আছে এটা আমরা বিবেচনা করতাম না, হয়তো আজও করি না। তখনকার কবির একটি শ্লোক মনে পড়ে, আমার হৃদয় আমারই হৃদয় বেচিনিত তাহা কাহারও কাছে, ভাঙাচোরা হোক যা হোক তা হোক আমার হৃদয় আমারই আছে। সত্যের দিক দিয়া হৃদয়ের কোনো বালাই নাই, তাহার পক্ষে ভাঙিয়া যাওয়া বা অন্য কোনো প্রকার দুর্ঘটনা নিতান্তই বাহুল্য, কিন্তু যেন তাহা ভাঙিয়াছে এমন একটা ভাবাবেশ মনের নেশার পক্ষে নিতান্তই আবশ্যক। দুঃখ বৈরাগ্যের সত্যটা স্পৃহণীয় নয়, কিন্তু শুদ্ধমাত্র তাহার ঝাঁঝটুকু উপভোগের সামগ্রী। এই জন্য কাব্যে সেই জিনিসটার কারবার জমিয়া উঠিয়াছিল, ইহাই দেবতাকে বাদ দিয়া দেবোপাসনার রসটুকু ছাঁকিয়া লওয়া। আজও আমাদের দেশে এ বেলায় ঘুচে নাই। রবীন্দ্রনাথ লিখছেন আজও এ বেলায় ঘুচে নাই, আর আমি এইটা পড়তে পড়তে পাঠক হিসাবে এবং এই সময়ের একজন মানুষ হিসাবে বলছি আজও আমাদের এই বেলায় ঘুচে নাই। সেই জন্যই আজও আমরা ধর্মকে যেখানে সত্যে প্রতিষ্ঠিত করিতে না পারি সেখানে ভাবুকতা দিয়া আর্টের শ্রেণীভুক্ত করিয়া তাহার সমর্থন করি। সেই জন্যই বহুল পরিমাণে আমাদের দেশ হিতৈষিতা দেশের যথার্থ সেবা নহে, কিন্তু দেশ সম্বন্ধে আমাদের হৃদয়ের মধ্যে একটা ভাব অনুভব করার আয়োজন করা। তাহলে ভগ্ন হৃদয় বলে রবীন্দ্রনাথ একটি 18 বছর বয়সে একটি কাব্য লেখা শুরু করেছিলেন বিলাতে থাকা অবস্থায়, বিলাত থেকে ফেরার পথে এবং এদেশে এসে সম্পূর্ণ করার মধ্যে সময়কালীন মধ্যে। এবং সেই ভগ্ন হৃদয় কাব্যটির তিনি একটি দীর্ঘ সমালোচনা করলেন এখানে, এবং সেই সমালোচনার সঙ্গে সঙ্গে শুধু সেই যে কাব্যটির সমালোচনা হলো তা নয়, তাদের সেই সময়ের শিক্ষা, ইউরোপের সেই সময়ের সাহিত্য, তাদের শিক্ষা, কবির সেই সময়ের সমাজ, সেই সময়ের তথাকথিত যে গুটিকত শিক্ষিত বাঙালি সম্প্রদায় ছিল তাদের শিক্ষা, চেতনা, ভাবনা চিন্তা সব কিছুর একটা বিস্তৃত সমালোচনা তিনি করলেন। তাহলে এই ভগ্ন হৃদয় পাঠের মধ্য দিয়ে আজকের আমাদের জীবন স্মৃতি পাঠ পর্ব শেষ করলাম। পরের দিন আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।